পরম করুণাময়ের নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ এবং শুভানুধ্যায়ী বৃন্দ, বেশ কিছুদিন বিরতির পর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত যে ক্লাসটি তোমাদের জন্য করেছিলাম সেটা ছিল হাইড্রার উপর। আমাদের হাইড্রা সেটা ছিল লাস্ট ক্লাস। স্বভাবতই আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। পর্দায় তোমরা একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছ। একটু পরে এ সম্পর্কে তোমরা আরও একটু জিনিস বিস্তারিত দেখতে পাবা। তার আগে বরাবরের মতো আমি আমার ক্লাসের পরিচিতিটুকু তোমাদের উদ্দেশ্যে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আছি সঞ্জয় ভৌমিক, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, হৃদকাল ইন্দিয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আর আমার আজকের এই ক্লাসের তোমরা যারা টার্গেট স্টুডেন্ট, তোমরা হচ্ছ একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। তোমাদের আজকের পাঠের বিষয় হবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি তোমাদের পড়াবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের তোমাদের 2 নম্বর যে প্রাণীটি আছে সেই প্রাণীটি নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর প্রাণী হাইড্রা, যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। তো আমাদের এই অধ্যায়ের নামটি হচ্ছে প্রাণীর পরিচিতি। আশা করি আগামী 25-26 মিনিট তোমরা আমার সাথে থাকবে এবং এই ক্লাসটি উপভোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, চলো ক্লাসের গুরুগম্ভীর আলোচনার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখব। তো ভিডিওটি এখনই শুরু হবে, তোমরা একটু মনোযোগের সাথে দেখো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওতে একটি প্রাণীর চলাচল এবং কর্মকাণ্ড দেখতে পাচ্ছ। আশা করি প্রাণীটি কি এবং কি করছে তোমরা ভালো করে দেখবে। এরপর আমি পরবর্তী কথা বলবো ভিডিও শেষে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ যে প্রাণীটি দেখলে তা তোমরা কি দেখলে? নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না। এর উত্তরটা হচ্ছে তোমরা যা দেখেছো তা ছিল একটি ঘাস ফড়িং। তাহলে আমাদের আজকের যে পাঠ, এই আজকের পাঠটি হবে ঘাস ফড়িং। আর আজকের পাঠে আমরা ঘাস ফড়িং বিষয়ক গুরুগম্ভীর কোনো আলোচনায় যাব না। প্রধানত এর পরিচিতিমূলক বিষয়গুলো আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা পাঠে আস্তে আস্তে চলে যাই। তোমরা শিক্ষার্থীরা যদি এই পাঠ অনুসরণ করো তাহলে এই পাঠ থেকে তোমরা যা পাবে, অর্থাৎ এই পাঠের যেটা শিক্ষণফল আছে সেটা হচ্ছে তোমরা ঘাস ফড়িংয়ের পরিচিতি, স্বভাব এবং বাসস্থান বর্ণনা করতে পারবে। ঘাস ফড়িংয়ের শ্রেণীতাত্ত্বিক যে অবস্থান তা তোমরা বর্ণনা করতে পারবে। আর সবশেষে ঘাস ফড়িংয়ের বাহ্যিক যে অঙ্গসংস্থান তা তোমরা বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা মূল পাঠে চলে যাই। আশা করি তোমাদের খাতা কলম রেডি আছে এবং প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা আমার বলার সাথে সাথে খাতায় নোট করে নেবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে শুরুতেই ঘাস ফড়িংয়ের পরিচিতি, স্বভাব এবং বাসস্থান একে একে ধাপে ধাপে বলবো। ঘাস ফড়িং এই প্রাণীটা কম বেশি আমাদের সবারই পরিচিত। প্রাণীবিজ্ঞানের দৃষ্টিতে এটাকে আর্থ্রোপোডা পর্বে রাখা হয়েছে। এটি আর্থ্রোপোডা পর্বের একটি পতঙ্গ।
বাংলাদেশ সহ পৃথিবীর সবখানে বিশেষ করে সবুজ যেখানে শাকসবজি জন্মায়, শস্য ক্ষেত অথবা সবজির বাগান, সেখানে এই ঘাস ফড়িংকে আমরা কখনো একা একা কখনো বা দলবদ্ধভাবে বাস করতে দেখি। এদের কিছু কিছু প্রজাতি আছে যারা খুব বেশি সংখ্যক একসাথে বাস করে এবং ঝাঁকে ঝাঁকে এক এলাকা থেকে অন্য এলাকায় উড়ে যায়। ঝাঁকে ঝাঁকে মানে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে। তো এই প্রজাতিগুলো যারা এরকম দলে দলে উড়ে গিয়ে ফসলের ক্ষতি করে, এদেরকে বলা হচ্ছে পঙ্গপাল। তোমরা পরীক্ষায় মাঝে মধ্যেই প্রশ্ন এরকম পেয়ে থাকো বা পাবা, পঙ্গপাল কি। তো আশা করি খাতায় প্রশ্নটা তোমরা এখনই লিখে নেবে। এই যে পঙ্গপাল যাদেরকে বলছি, এরা হচ্ছে মূলত বাদামি বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ এবং এরা ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়। এরা চাইলেই মুহূর্তের মধ্যে ক্ষেতের সব ফসল সাবার করে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্য ক্ষেতের জন্য এরা এক মারাত্মক হুমকি। মুহূর্তেই এরা ক্ষেতের সব ফসল নষ্ট করে দেয় এবং ফসলের ক্ষেতে এদের ব্যাপক আক্রমণের ফলে কোথাও কোথাও দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিতে পারে, আমরা এমন কথাও শুনেছি। তো আমরা এর যদি স্বভাব সম্পর্কে বলি, এই ঘাস ফড়িং এটা হচ্ছে তৃণভোজী প্রাণী, অর্থাৎ এরা শাক লতা পাতার কচি যে আগা ডগা বা কখনো কখনো যখন একটু বেশি বয়স হয় তখন ফসলটাও এরা খেয়ে নেয়। নিম বা শিশু অবস্থায় এরা একেবারে কচি ঘাসের ডগা, তারপর যখন তাদের আস্তে আস্তে বৃদ্ধি হয় অর্থাৎ দু একবার যখন তারা খোলস পাল্টায় তখন তারা কিছু শক্ত উদ্ভিজ খাবার কিংবা শস্যদানা খাবার হিসাবে গ্রহণ করে। প্রতিকূল আবহাওয়ায় এরা পরিযায়ী হয়। পরিযায়ী বলতে আমরা যেটা বুঝি, তাদের নির্দিষ্ট বাসস্থান থেকে অন্য এলাকায় দলবদ্ধভাবে এরা উড়ে যায়, আবার এদের নির্দিষ্ট সময় শেষে এরা ফিরে আসে। এরা যখন পরিযায়ী হয় তখন দিনে প্রায় 15 কিলোমিটারের মতো এরা উড়াল দিয়ে যেতে পারে, যদিও এই ক্ষুদ্র ঘাস ফড়িংয়ের জন্য বিষয়টা অনেকটা অবিশ্বাস্য। তো এ পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং এর সন্ধান পেয়েছেন। আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান জানি না, আমাদের বাংলাদেশে মাত্র 20 প্রজাতির ঘাস ফড়িং এ পর্যন্ত বিজ্ঞানীরা লিপিবদ্ধ করেছেন। সব ধরনের আবাসেই ঘাস ফড়িং থাকতে পারে। বিশেষ করে তাদের থাকা না থাকাটা নির্ভর করে তারা কোথায় খাবার পাবে কিংবা কোথায় খাবার পাবে না এই খাদ্য প্রাপ্তির উপর। তারা যখন এই খাদ্য পায় তাহলে যে জায়গাটা একটু নিচু জায়গা, যেখানে ঘাস লতা পাতা শস্য পাওয়া যায়, এমন স্থান তারা পছন্দ করে। তবে পানির উঠানামা বেশি হয় এবং তাদের ডিম পাড়ার জন্য অসুবিধাজনক এরকম জায়গা আবার তাদের অপছন্দ। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পড়াবো ঘাস ফড়িংয়ের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের দৃষ্টিতে আমরা তাদেরকে কোথায় কিভাবে রেখেছি সেটা আমরা আলোচনা করব। আমি শুরুতেই বলেছি ঘাস ফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো এদের ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আমরা যদি এদের শ্রেণী দেখি, এই ঘাস ফড়িংয়ের শ্রেণী হচ্ছে ইনসেক্টা। যদি উপশ্রেণী দেখি সাবক্লাস, তাহলে এটা হচ্ছে টেরিগটা। অর্ডার বা বর্গ হচ্ছে অর্থ্রপটেরা। ফ্যামিলি বা পরিবার হচ্ছে অ্যাক্রিডিডি। জেনাস পয়কিলোসেরাস আর স্পিসিস হচ্ছে পয়কিলোসেরাস পিকটাস। আমরা এই কথাগুলো ভালো করে মনে রাখবো, কারণ আজকের পাঠের শেষে দু একটা প্রশ্ন আছে যেটা এই অংশটুকু থেকে করা হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা ঘাস ফড়িংকে বাহ্যিকভাবে দেখতে কেমন এবং কোন অংশকে কি বলে তার সাথে একটু পরিচিত হয়ে নিই। এরপর আমরা আবার টেক্সট পড়াবো এবং দেখাবো। তো তার আগে সামগ্রিকভাবে একটু দেখে দিই। তোমরা খেয়াল করে দেখবা একটা ঘাস ফড়িং, তার একদম সামনের দিকে দুখানা চুলের মতো একটা গঠন বা অঙ্গ আছে, এটাকে আমরা বলবো অ্যান্টেনা অথবা অ্যান্টেনি। তারপর মাথার দুপাশে বড় বড় দুটো চোখ আছে, এই চোখগুলোকে মূলত বলা হয় পুঞ্জাক্ষী। আসলে এগুলো আমাদের মতো একক কোনো চোখ না, এখানে অনেকগুলো চক্ষু ইউনিট একত্রিত হয়ে একটা চোখ তৈরি হয়েছে, যে কারণে চোখের পুঞ্জ এটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী।
এটা সংখ্যা হচ্ছে দুটো বা এক জোড়া। দুটো পুঞ্জাক্ষীর মাঝখানে এখানে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র তিনটা সরল চক্ষু থাকে, এদেরকে বলা হয় ওসেলাস বা ওসেলি। আর আমরা এই অংশটাকে বলবো মাথা, মাথা পরবর্তী এই অংশটা দ্বিতীয় অংশ, সেটাকে বলবো আমরা বক্ষ। তো বক্ষের মধ্যে আবার ভাগ আছে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, আর তার পরবর্তী পুরো অংশটাই হচ্ছে উদর। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘাসফড়িংয়ের ডানা, ডানা আছে দুজোড়া, সামনের ডানা এবং পেছনের ডানা। তারপরে এদিকটাতে অনেকগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র আছে, যেগুলোকে বলা হচ্ছে শ্বাসরন্ধ্র। এই জায়গায় একটা কাঁটার মতো গঠন আছে, যেটাকে বলা হচ্ছে ওভিপোজিটর। অবশ্য বলে রাখা ভালো, এটা শুধুমাত্র স্ত্রী ঘাসফড়িংয়ে থাকে। আর এখানে শোনার জন্য সহায়ক একটি বিশেষ পর্দা আছে, যেটাকে বলা হচ্ছে টিম্পেনাম। আর এই পাগুলা দিয়ে ঘাসফড়িং হাঁটে, আর এগুলো দিয়ে ঘাসফড়িং লাভ দেয়, অর্থাৎ এই পাগুলো হচ্ছে একটু লম্বা ধরনের। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে পরের ছবিটাতে চলে যাই। এখানে আমরা আরও কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমরা যে শ্বাসরন্ধ্রের কথা বলেছি, সেই শ্বাসরন্ধ্রগুলোর ফুটোগুলো এখানে দেখা যাচ্ছে, আর টিম্পেনামের ফুটোটাও এখানে দেখা যাচ্ছে। আমরা অবশ্যই এর পরেও আবার বর্ণনার সময় তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার তার দেহের বিভিন্ন অংশের ভাগ নিয়ে চলে এসেছি। ঘাসফড়িংয়ের দেহকে আমরা মোটা দাগে তিন ভাগে ভাগ করব, মস্তক, বক্ষ এবং উদর, এই তিন ভাগে আমরা ভাগ করব। প্রথমে আমি তোমাদেরকে মস্তকের অংশের বর্ণনা দেব। আসলে ঘাসফড়িং যখন জন্ম লাভ করে 6টি ভ্রূণীয় খণ্ডক নিয়ে তার এই মস্তকটা গঠিত। মস্তকটা দেখতে অনেকটা নাশপাতি আকারের। তো নাশপাতি আকারের বলতে নাশপাতির যেরকম একটা দিক, উপরের দিকটা অনেক চওড়া, নিচের দিকটা ক্রমশ সরু হয়ে গেছে, ঘাসফড়িংয়ের এই মস্তক বা মাথাটা দেখতেও ঠিক অনেকটা এরকমের। তো এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে তার যে মুখছিদ্র। আমাদের ক্ষেত্রে যেরকম চেহারার সামনের দিকে মুখছিদ্রটা অবস্থান করে এরকম, তার ক্ষেত্রে কিন্তু এরকম না। তার ক্ষেত্রে মস্তকের নিচের দিকে এই মুখছিদ্র অবস্থান করে। এই নিচের দিকে অবস্থান করার কারণে এটাকে বলা হচ্ছে হাইপোগনাথাস। তোমরা পরীক্ষায় প্রশ্ন পেতে পারো, হাইপোগনাথাস বলিতে কি বোঝো। আশা করি প্রশ্নটা এখনই তোমরা লিখে নেবে। তো ঘাসফড়িংয়ের মস্তকে এছাড়া আমরা আগেই যেমনটি বলে এসেছি, আছে মস্তকের দুপাশে এক জোড়া পুঞ্জাক্ষী, আর দুটো পুঞ্জাক্ষীর মাঝখানে এখানে আছে তিনটি সরলাক্ষী বা ওসেলি। আছে মাথায় দুখানা চুলের মতো গঠন, যেটাকে আমরা বলেছি অ্যান্টেনা, এক জোড়া অ্যান্টেনা, এবং সাথে এক সেট মুখপাঙ্গ, অর্থাৎ মুখে চারদিকে পরিবেষ্টনকারী কিছু বিশেষ ধরনের অঙ্গ, মুখপাঙ্গ। তো আমরা এবার এক এক করে যে কথাগুলো বলেছি তাদের বর্ণনা দিচ্ছি। প্রথমে বলবো পুঞ্জাক্ষী। আমরা আগেই বলেছিলাম পুঞ্জাক্ষীর সংখ্যা হচ্ছে এক জোড়া, এটা মস্তকের উভয়পাশে অবস্থান করে। আর এদের গঠনকারী যে ইউনিট, সূক্ষ্ম একক, সেগুলোর নাম হচ্ছে ওমাটিডিয়াম। এই 1200 থেকে 1800 বা 2000 ওমাটিডিয়ামের সমন্বয়ে এক একটা পুঞ্জাক্ষী গঠিত হয়। আর পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক হচ্ছে ওমাটিডিয়া অর ওমাটিডিয়াম। তোমরা এটাও সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে পেতে পারো, ওমাটিডিয়াম কি। আশা করি প্রশ্নটা এখনই তোমরা খাতায় লিখে নেবে। শিক্ষার্থীবৃন্দ, তারপর দ্বিতীয় যে জিনিসটার কথা বলেছি, ওসেলি বা সরলাক্ষী। তোমরা এটাও প্রশ্ন লিখে নাও, ওসেলি বা সরলাক্ষী কি। তো ওসেলি হচ্ছে দুটি পুঞ্জাক্ষীর মাঝে তিনটি ওসেলি বা সরলাক্ষী থাকে। এই প্রত্যেকটা ওসেলাস হচ্ছে পুরো এবং স্বচ্ছ কিউটিকল নির্মিত লেন্স ও একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে এরা গঠিত। তোমরা পর্দায় যে ছবি দেখতে পাচ্ছ, সেখানে তোমরা দেখতে পাচ্ছ গোল লাল তিনটা বৃত্ত জল জল করছে। আসলে যে তিনটা ওসেলি, আমি তাদের মধ্যে এদেরকে ফিট করে দিয়েছি। তো ওসেলিগুলোর বাইরের দিকেই বৃত্তগুলো জল জল করছে। তোমরা তাহলে ওসেলির অবস্থানটা স্পষ্টতই দেখতে পাচ্ছ। এই তিনটে ওসেলি দুটো পুঞ্জাক্ষীর মাঝখানে অবস্থিত। এই ওসেলাসের তলদেশে থাকে মস্তিষ্কে গ্রমণকারী স্নায়ুতন্তু, এর মাধ্যমে তাদের দৃষ্টির উদ্দীপনাটা পৌঁছায়। আর এর অভ্যন্তরে যে আলোক সংবেদী কোষ, তা আমাদের চোখে যে রেটিনা আছে, রেটিনার মতো কাজ করে। তা আমরা এখানে আবারও সেই ছবির বিভিন্ন অংশগুলো দেখতে পাচ্ছি। এটা অ্যান্টেনা, এগুলো ওসেলি, এটা পুঞ্জাক্ষী, আর এটা হচ্ছে মুখপাঙ্গের বিভিন্ন অংশ। আমরা একটু পরে সে বর্ণনাতে আবার আসবো, তখন বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখতে পাচ্ছি একটু নীল রঙের দুটো অ্যারো মার্ক জল জল করছে। আসলে যে দুটো জিনিসকে দেখানো হচ্ছে, সেই দুটো জিনিস হচ্ছে অ্যান্টেনা। এটা
অবস্থান আমরা ঘাস ফড়িংয়ের মস্তকে দেখতেই পাচ্ছি এবং কোথায় থাকে তাও দেখতে পাচ্ছি। এটা থাকে কি পুঞ্জাক্ষীর সামনে মাথার দুপাশে দুটি লম্বা অ্যান্টেনি থাকে। অ্যান্টেনি এগুলো হচ্ছে মূলত একবচন বা বহুবচনের ব্যাপার। এগুলি প্রাণীর ইচ্ছা মতো সঞ্চালনযোগ্য। ফড়িং ইচ্ছা করলে এটাকে এরকম নাড়াতে পারে। আর অ্যান্টেনা দিয়ে এরা যে কাজটা করে স্পর্শ, ঘ্রাণ, শব্দ তরঙ্গ ইত্যাদি দ্বারা অনুভব করে। এই অ্যান্টেনার ভাগ আছে। এটার একটা অংশ তার নাম হচ্ছে স্কেপ, একটা অংশ এটার নাম হচ্ছে পেডিসেল এবং একটা অংশ এটার নাম হচ্ছে ফ্লাজেলাম। সহজ কথা হচ্ছে অ্যান্টেনা, পেডিসেল, স্কেপ এবং ফ্লাজেলাম এই তিনটা অংশ নিয়ে গঠিত। তার মধ্যে ফ্লাজেলাম অংশটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা চতুর্থ যে অংশটা মস্তকের মুখোপাঙ্গ নিয়ে চলে আসি। ঘাস ফড়িংয়ের মুখের চারদিক দিয়ে নড়নক্ষম ও সন্ধিযুক্ত যে উপাঙ্গগুলো সেগুলোই হচ্ছে মূলত মুখোপাঙ্গ। শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা একটা প্রশ্ন লিখে রাখো, মুখোপাঙ্গ বলিতে কি বোঝো। আজকের এই পাঠে এর মধ্যেই তোমাদের বেশ কিছু ছোট ছোট প্রশ্ন ধরে দিয়েছি। আশা করি তোমরা এগুলো খাতায় লিখবে এবং লিখে বাড়িতে প্র্যাকটিস করবে, যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে। তো আমরা মুখোপাঙ্গের কথা বলছিলাম এবং নড়নক্ষম বলছিলাম। এরা মস্তকের কোন দিকে, পৃষ্ঠদেশে না অঙ্কীয় দেশে? অঙ্কীয় দেশে অবস্থিত। এবং এই মুখোপাঙ্গগুলো মূলত কচি পাতা চর্বণে চিবানোর কাজে ব্যবহৃত হয়। আর সে কারণে ঘাস ফড়িংয়ের এই মুখোপাঙ্গকে ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী মুখপাঙ্গ বলা হয়। তোমরা এটাও একটা প্রশ্ন লিখে রাখতে পারো, ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী মুখোপাঙ্গ বলিতে কি বোঝো। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখব মুখোপাঙ্গের অংশগুলো কি কি। মুখোপাঙ্গের অংশ মূলত 5টি। তোমরা এটাও খেয়াল রাখবে, এটা তোমাদের নৈবেত্তিক প্রশ্নের জন্য দরকারি। তাহলে সেই অংশগুলো কি কি? সেই অংশগুলো হচ্ছে প্রথম অংশ ল্যাব্রাম, দ্বিতীয় অংশ ম্যান্ডিবল, তৃতীয় অংশ ম্যাগজিলা, চতুর্থ অংশ ল্যাবিয়াম। আমি বলেছি 5টি অংশ, তবে একটি অংশ আমার এই ছবিতে দেয়া নেই। সেটা হচ্ছে খুব ছোট্ট একটা জিহ্বা, যেটাকে বলা হয় উপজিহ্বা বা হাইপোফ্যারিংস। এই 5টি অংশ নিয়ে মুখোপাঙ্গ গঠিত। শিক্ষার্থীবৃন্দ আমাদের মস্তকের অংশের বর্ণনা শেষ। আমরা এবার দ্বিতীয় যে অংশটা বক্ষের বর্ণনাতে চলে এসেছি। আমরা বলবো বক্ষ সম্পর্কে। মস্তকের মানে মাথার পিছনে মাংসল বক্ষ একটি খাটো, সরু এবং নমনীয় ফ্লেক্সি গ্রীবার সাহায্যে যুক্ত। ঘাস ফড়িংয়ের বক্ষাঞ্চল আমরা আগে বলেছি 3টা ভাগে ভাগ আছে, অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষে বিভক্ত। তো প্রত্যেকটা অংশের যে পৃষ্ঠদেশকে আমরা বলবো টার্গাম, তার যে অঙ্কীয় দেশটা তাকে বলবো আমরা স্টার্নাম, এবং যে পার্শ্বদেশটা এটাকে আমরা বলবো প্লিউরন। তাহলে বক্ষদেশের যে অংশগুলো টার্গাম, স্টার্নাম, প্লিউরন, এই জিনিসগুলো এটা বক্ষদেশে আছে এবং এটা সমন্বয়ে গঠিত। তো অগ্রবক্ষের যে টার্গাম যে অংশটা সেটা অন্যান্য অংশের তুলনায় বেশ চওড়া এবং পিছনে এবং পাশে প্রসারিত, অনেকটা ত্রিভুজ আকার বলে মনে হতে পারে। তো এই অংশটির একটি বিশেষ নাম আছে, এটাকে বলা হচ্ছে প্রোনোটাম। শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতায় এই প্রশ্নটিও লেখো, প্রোনোটাম কি। তো এছাড়া বক্ষাঞ্চলে আর যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র, ডানা এবং পা। আমরা একে একে এদের বর্ণনাগুলো একটু পরেই দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমরা বলবো শ্বাসরন্ধ্র। তোমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছ এবং তোমরা দেখতে পাচ্ছ লাল একটা আয়তাকার বস্তু জল করছে। মূলত বক্ষাঞ্চলে যেখানে শ্বাসরন্ধ্র আছে ওখানটাতে আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি। তো শ্বাসরন্ধ্রের কথা শোনো। বক্ষের অঙ্কীয় পার্শ্বদেশে 2 জোড়া শ্বাসরন্ধ্র অবস্থিত, মানে দুপাশে অবস্থিত, একটা একটা করে দুটো। তো যেহেতু দুপাশে তাই 2 জোড়া। প্রথম জোড়া প্রোনোটামের নিচে অগ্র ও মধ্যবক্ষের মাঝে এবং দ্বিতীয় জোড়া মধ্য এবং পশ্চাৎবক্ষের মাঝে অবস্থিত। তাহলে বক্ষাঞ্চলের শ্বাসরন্ধ্রের সংখ্যা হচ্ছে 2 জোড়া। তারপর আমরা আসব ডানা নিয়ে। ফড়িংয়ের অর্থাৎ ঘাস ফড়িংয়ের মোট 2 জোড়া ডানা আছে, একটা হচ্ছে সামনের ডানা, একটা হচ্ছে পেছনের ডানা। তো সামনের ডানা দুটি হচ্ছে বেশ শক্ত, ছোট এবং সরু। এগুলোর কাজ হচ্ছে এগুলো পেছনের যে ডানা সে ডানাকে এরা ঢেকে রাখে। আর যেহেতু পেছনের ডানাকে ঢেকে রাখে এই জন্য
এটাকে বলা হচ্ছে এলিট্রা বা ট্যাগমিনা। তো এই যে সামনের ডানা, এটা সাধারণত উড়ায় সাহায্য করে না, পেছনের ডানাটাই উড়ার ক্ষেত্রে সাহায্য করে। তোমরা আরেকটা প্রশ্ন লিখে রাখো, এলিট্রা বা ট্যাগমিনা কি শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা এবার চলে আসবো আমাদের পরের অংশ, পা। পা নিয়ে আমরা বলবো। ঘাস ফড়িংয়ের পাটা কিন্তু খুব বিচিত্র। তার যে আমরা বড় পা দেখিয়েছিলাম, একটা ছিল হাঁটিয়ে পা, একটা লাফানোর পা, এটা লাফানোর পা নিয়ে। তো বক্ষের প্রতি অংশে এক জোড়া করে মোট 3 জোড়া পা আছে। পতঙ্গের এটা একটা বৈশিষ্ট্য, পায়ের সংখ্যা 3 জোড়া বা 6টা। প্রতিটি পা একটু খেয়াল করো, এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নের অনেক উপাদান আছে ফাইনালের জন্য। তো 5টা অংশে বিভক্ত। এই 5টা অংশের মধ্যে আমি আমার মাউস পয়েন্টারটা যেখানে রাখছি, প্রথম অংশটা এটাকে বলা হচ্ছে কবজা। এটা একটু স্থূল, মানে মোটাসোটা এবং ত্রিকোণাকার। তারপরে মোটামুটি ত্রিভুজাকার আরেকটা অংশ আছে যেটাকে বলা হচ্ছে ট্রোকান্টা, দ্বিতীয় অংশটা। তৃতীয় অংশটার নাম হচ্ছে ফিমার, এটা একটু লম্বা। তারপর সরু একটা অংশ আছে, এটাকে বলা হচ্ছে টিবিয়া। তারপরে যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে টার্সাস। তাহলে মোট 5টি ধাপ আমরা বলেছি, কবজা, ট্রোকান্টার, ফিমার, টিবিয়া, টার্সাস। তো টার্সাসের বর্ধিত যে অংশটুকু তাকে আমরা প্রিটার্সাস, এবং এর সামনের অংশে নখের মতো থাকে, যা ঘাস ফড়িং কোনো প্রাণীকে যখন আক্রান্ত করে তখন সেই নখটা ফুটিয়ে দেয়। তো এখানে তোমরা এই ধাপগুলোর কথা মনে রাখবে পরপর, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষায় যে ক্রমধারামূলক একটা প্রশ্ন থাকে সেখানে এগুলো একটার পর একটা দিতে পারে, সিরিয়াল উল্টো পাল্টা করে। তাই তোমরা একটু খেয়াল রাখবা কোন অংশটা প্রথমে, তারপরে কোন অংশ, তারপরে কোন অংশ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের বক্ষ অঞ্চলের বর্ণনার শেষ। এবার আমরা আমাদের তৃতীয় যে অঞ্চলটা, আজকের বর্ণনার শেষ অঞ্চল, উদর। উদর নিয়ে কথা বলবো। তো ঘাস ফড়িংয়ের উদরটা হচ্ছে বেশ বড়সড় এবং বেশ লম্বা, এবং এটা 11টি খণ্ডকে বিভক্ত। তোমরা এই কথাটা খেয়াল রাখবা, তোমাদের প্রশ্নের জন্য দরকারি হতে পারে। তো এখানে আমরা দেখেছিলাম এর আগে যে বক্ষাঞ্চলে টার্গাম, স্টার্নাম, প্লিউরন থাকে, তবে উদর অঞ্চলে প্লিউরন থাকে না। এটা একটা দরকারি তথ্য। তো এখানে তাহলে থাকে কি, যেগুলো থাকে আমরা সেগুলো নিয়ে বলছি। থাকে টিম্পেনাম। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, সেখানে একটা লাল বৃত্ত দেখতে পাচ্ছ, লাল বৃত্তের মাঝখানে একটা কালো দাগ আছে, এই জিনিসটা হচ্ছে টিম্পেনাম। এই টিম্পেনাম যেটা, সেই টিম্পেনাম কি করে, শ্রবণথলিকে আবৃত করে রাখে, এটা একটা পর্দা, এটার নাম হচ্ছে টিম্পানাম, এটা শুনতে সাহায্য করে। তারপর তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের আরেকটি আয়তাকার বস্তু জল করছে, এখানে দেখানো হয়েছে শ্বাসরন্ধ্র, বিশেষ করে উদরীয় শ্বাসরন্ধ্রগুলোকে। তো প্রথম থেকে 8ম উদরীয় খণ্ডক, এটা কিন্তু বক্ষীয় না, আমি আবার বলছি উদরীয় খণ্ডক। প্রত্যেক খণ্ডকে উভয় পাশে একটি করে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। তাহলে ঘাস ফড়িংয়ের মোট শ্বাসরন্ধ্রের সংখ্যা হলো বক্ষ অঞ্চলে 2 জোড়া, উদর অঞ্চলে 8 জোড়া, মোট 10 জোড়া। আর আমরা এটার একটু বর্ধিত রূপ এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এটার শেষ অংশটা পায়ু এবং বহিঃজননাঙ্গ নিয়ে একটু কথা বলবো। 9ম এবং 10ম উদরীয় খণ্ডকের যে টার্গাম যে অংশটা, সেটা আংশিকভাবে এবং স্টার্নাম অংশটা পুরোপুরিভাবে গলে গিয়ে একীভূত হয়ে গেছে। তো পুরুষ ঘাস ফড়িংয়ে 10ম খণ্ডের উভয় দিকে অ্যানাল সার্কাস বা অ্যানাল সার্কি বলে এক জোড়া কাটার মতো জিনিস থাকে, এটাকে কেউ কেউ প্রক্ষেপক বলে। আবার স্ত্রী ঘাস ফড়িংয়ে আমরা যেটা দেখব, উদরের শেষ প্রান্তে 8ম এবং 9ম খণ্ড একটি নলাকৃতি বিশেষ ধরনের অঙ্গ সৃষ্টি করে। এই অঙ্গটাকে বলা হচ্ছে ওভিপোজিটর। আমরা দেখতে পাচ্ছি একটু ম্যাজেন্টা কালারের একটা বৃত্ত জল করছে, এখানে ওভিপোজিটরকে দেখানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ত্রী ঘাস ফড়িং। এই ওভিপোজিটর ঘাস ফড়িংয়ে ডিম পাড়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা ঘাস ফড়িংকে দিয়ে থাকে, তারা এটা দিয়ে মাটিতে গর্ত করে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোটামুটি আজকের পাঠ আমার পক্ষ থেকে বলা শেষ হলো। এবার তোমাদের জন্য ছোট্ট একটা একক কাজ আছে, প্রশ্নটা খাতায় লিখে নাও। প্রশ্নটা হচ্ছে মুখোপাঙ্গ কি? আশা করি তোমরা এতক্ষণে লিখতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, এবার যদি সামনে থাকতে হয়তো প্র্যাকটিস করাতে পারতাম, ছাত্র এক গ্রুপ, ছাত্রী এক গ্রুপ দিয়ে, তো সেটা নেই। তারপরেও চেষ্টা করছি। তোমাদের এক দলকে কাল্পনিকভাবে ক দল, এক দলকে কাল্পনিকভাবে খ দল হিসেবে দিয়েছি। এখানে দুটো প্রশ্ন রাখা হয়েছে। ক দলের জন্য প্রশ্নটা হচ্ছে,
ঘাসফড়িংয়ের স্বভাব ও বাসস্থান সম্পর্কে লিখো। এতক্ষণ তোমরা যা শুনলে সেখান থেকে শুধু স্বভাব এবং বাসস্থানের অংশটুকু তোমরা ক দল লিখবে। খ দল তোমাদের জন্য কাজ হচ্ছে শস্য ক্ষেতের জন্য ঘাসফড়িং হুমকি কেন লিখো। আশা করি বুঝতে পারছ ঘাসফড়িং যে কাজটা করে ফসলের কি ক্ষতি করে, কেন হুমকি, তোমরা লিখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার তোমাদের যা পড়ালাম তা 4টে নৈবেত্তিক প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। আশা করি তোমরা আমার সাথে সাথে চিন্তা করবে এবং আমাদের বলা শেষে আমরা উত্তরগুলো দেখে নেব চিন্তার সাথে আমাদের উত্তরের মিল আছে কিনা। তাহলে চলো প্রথম প্রশ্ন শুরু হয়ে যাক। আমার এখানকার প্রথম প্রশ্ন হচ্ছে ঘাসফড়িংয়ের উদরে কতটি খণ্ডক রয়েছে। আজকের লেকচারে কিন্তু এটা ছিল, তো আশা করি তোমরা বলতে পারবা। তোমাদের জন্য অপশন আছে ক 8টি, খ 9টি, গ 10টি, ঘ 11টি। আমরা এখনই উত্তরটা বলে দিচ্ছি না, একটু চিন্তা করব, তারপর আমরা দেখব। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা, ঘাসফড়িং কোন পরিবারের সদস্য। আমাদের অপশনগুলো আমরা একটু দেখে নেই। ক ইনসেক্টা, খ টেরিগটা, গ অ্যাক্রিডিডি, ঘ অথ্রপটেরা। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতক্ষণ উত্তরটা চিন্তা করেছ। আমাকে এই পাতা ছেড়ে যাওয়ার আগেই তোমাদেরকে সঠিক উত্তরটা দেখাতে হবে। তাহলে চলো আমরা সঠিক উত্তরটা এই দুটো প্রশ্নে দেখে নেই। আমাদের 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ 11টি, আর 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের জন্য এটার উত্তরটা হচ্ছে অ্যাক্রিডিডি। তাহলে আমরা জানতে পারলাম ঘাসফড়িং অ্যাক্রিডিডি পরিবারের অর্থাৎ ফ্যামিলি অ্যাক্রিডিডি এর সদস্য। আমরা এবার চলে আসব 3 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গের কয়টি অংশ। আমরা অপশনগুলো দেখে নিই, 2টি, 3টি, 4টি, 5টি। আমরা একটু চিন্তা করে নেই, একটু পরে উত্তর দেখি। আমাদের চতুর্থ প্রশ্ন এবং আজকের নৈবেত্তিকের শেষ প্রশ্ন, ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গ কোন ধরনের। ক পানের উপযোগী, খ শোষণ উপযোগী, গ চর্বণ উপযোগী, ঘ দংশন উপযোগী। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে উত্তরটা দেখে নিই। এখানকার উত্তর হচ্ছে মুখোপাঙ্গের অংশ হচ্ছে 5টি, আর এটা চর্বণ উপযোগী। আমরা বলেছিলাম চর্বণ উপযোগী বা ম্যান্ডিবলের। তো শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমার বাড়ি যাওয়ার প্রায় সময় হয়ে এলো। বাড়িতে তোমাদের প্র্যাকটিসের জন্য একটা ছোট্ট কাজ দেওয়া হচ্ছে। কাজটি হচ্ছে তোমরা খাতায় লিখে নাও, ঘাসফড়িংয়ের ফসল ও শাকসবজির পাতা কেটে ফেলার সহিত সম্পর্কিত অঙ্গগুলোর সচিত্র বর্ণনা দাও। তাহলে যে অঙ্গগুলো দিয়ে সেটা ঘাস, লতা পাতা, সবজি কেটে কেটে নষ্ট করে সে অঙ্গগুলোর সচিত্র বর্ণনা, এটাই তোমাদের কাছে চেয়েছি। আশা করি তোমরা প্রশ্নটা এতক্ষণে লিখতে পেরেছ। বাড়িতে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সর্বাবস্থায় সব পরিস্থিতিতে মাদকদ্রব্যকে তোমরা না বলবে, এটাই তোমাদের নিকট প্রত্যাশা। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।